ক্যালকুলেটর লাগবে যে, এটা তো আসে না। আচ্ছা যাক দেখি কি হয়। ঠিক আছে দিয়েছেন? আচ্ছা আজকের এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ লাইভে অংশগ্রহণ করেছ সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা এর আগেও অনেকবার শুনেছ, অনেকের উপলব্ধিতে আছে অথবা নাই। আজকের পাঠের দ্বারা বিষয়বস্তুটা আরো ক্লিয়ার হবে। তো আমরা যারা গ্রাম পর্যায়ের লোক, বিশেষ করে আমার কথাই বলি, আমি দেখেছি যে গ্রামের লোক কোনো সমস্যাগ্রস্ত লোককে টাকা ধার দেন। কিরকম? দেখা গেল যে আজকে একটা লোকের সংসার চলে না, তার এই মুহূর্তে 500 টাকার দরকার বা 1000 টাকা দরকার, বা কেউ কন্যাদায়গ্রস্ত, তার 10,000 টাকার দরকার। তো তাদের সেবা দানের জন্য, তাদের এই সমস্যার সমাধানের জন্য গ্রামের অনেক ব্যক্তিবর্গ আছেন, যে সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। কিন্তু এই যে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন, এক্ষেত্রে শর্ত আছে। শর্তটা কেমন? যে হয়তো আমি সমস্যাগ্রস্ত, আমার 500 টাকার দরকার, তো আমি একজন সক্ষম ব্যক্তির কাছে দাবি করলাম যে আমাকে 500 টাকা দেন, আমি আসল সমস্যার থেকে সমাধান পাবো। তখন উনি বলবেন কি, ঠিক আছে, আপনাকে 500 টাকা দেওয়া আমার কোনো সমস্যা না, কিন্তু শর্ত হলো এই, টাকাটা নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় আমাকে কিছু লাভ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় বিষয়টি বুঝতে পেরেছো যে এই যে লাভের কথাটি বললেন, অর্থাৎ 500 টাকা নিয়ে আবার যখন আমি নির্দিষ্ট সময়, অর্থাৎ তার শর্ত অনুসারে যে সময় ছিল, সেই সময়ে যখন আমি তাকে 500 টাকা ফেরত দিব, তখন ওই 500 টাকার সাথে তার সাথে যে চুক্তি হয়েছিল সেই অনুসারে আরো কিছু টাকা তাকে লভ্যাংশ স্বরূপ দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে 500 টাকার সাথে সেই 10 টাকাই হোক বা 20 টাকাই হোক বা 50 টাকাই হোক, ধরে নিলাম আমি 50 টাকা দিয়ে তাকে 550 টাকা দিলাম, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির লাভ হলো 550 বিয়োগ আমাকে দিয়েছিলেন 500, তাহলে থাকে 50 টাকা। তাহলে ওই ব্যক্তির লাভ হলো 50 টাকা। এই 50 টাকা লাভের আশায় কিন্তু ওই ব্যক্তি আমাকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছিলেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় তোমরা বুঝতে পারলে যে যখন কোনো ব্যক্তি তার লাভের আশায় কোনো অর্থ বা সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, সেটাই হচ্ছে তার আসল টাকা, মূল টাকা, যেটাকে আমরা এই অঙ্কের পরিভাষায় বলি মূলধন। আর ওই যে লোকটি নির্দিষ্ট সময় পরে 50 টাকা লাভ পেল, এইটাকে বলা হয় লভ্যাংশ, লাভ বা মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বিতীয় অধ্যায়ের মুনাফা। তাহলে একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এখানে বলতে পারো প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান যেমন কোনো ব্যাংক, কোনো এনজিও, কোনো সমিতি, এগুলোই হলো প্রতিষ্ঠান। আর ব্যক্তি তো ব্যক্তি। তাহলে যখন
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভের আশায় অর্থ বা সম্পদ বিনিয়োগ করে, ওই অর্থ বা সম্পদকে আমরা বলছি মূলধন। আর মূলধন যখনই বিনিয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই সময় জড়িত থাকবে। যত সময় গড়াবে মূলধনের উপর লভ্যাংশ তত বেশি হতে থাকবে। তাহলে সেটাকে আমরা বলছি সময়। আর নির্দিষ্ট সময় পরে যে হারটা শর্তে থাকবে সেই হারটাকে আমরা বলবো মুনাফার হার। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে 4টি বিষয় জড়িত। একটা হলো মূলধন, অপরটি হলো সময়, আরেকটি হলো মুনাফার হার, আরেকটি হলো মুনাফা। এখানে 4টি বিষয়, এই বিষয়বস্তু সংশ্লিষ্ট। মূলধনকে আমরা মূলধনের সূচক বা বলতে পারো সিম্বল হলো পি, সময়ের সূচক সিম্বল হলো এন, মুনাফার হারের সূচক আর, আর মুনাফা আই। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে। তো তোমরা এগুলো একটু তুলে নাও। এবার আসি তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই যে পি, এন, আর, আই এগুলো দরকার, আমরা এই মূল শব্দগুলো দিয়ে কাজ সারি। হ্যাঁ, সেটাও হতে পারে, করা যাবে। তো সেখানে হবে কি, লেখার একটা ব্যাপ্তি ঘটবে এবং কলেবরটা একটু বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমরা একটা সূত্র প্রয়োগের মাধ্যমে এগুলোর সমস্যার সমাধানের দিকে যাই, সেটা যেমন একদিকে দেখতেও সুবিধা, মানগুলোও পাশাপাশি বসানো যায়। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আসি একটা সূত্রে আসি। মুনাফা আই সমান PRN। মুনাফা আই সমান PRN। আমাদের এখানে কিন্তু 4টি বিষয়, মুনাফা, প্রিন্সিপাল বা মূলধন, তারপরে এই যে আর রেট, আর হলো এন টাইম সময়। তো 3টে যদি জ্ঞাত হয়, জানা থাকে, আর একটি যদি অজ্ঞাত বা অজানা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মান বের করতে পারি। তাহলে যখন মুনাফা চাওয়া হবে তখন পি, আর, এন এই 3টের মান থাকবে। যখন এন সময় চাওয়া হবে তখন মুনাফা থাকবে, মূলধন থাকবে, মুনাফার হার থাকবে। যখন মুনাফার হার চাওয়া হবে তখন মূলধন থাকবে, মুনাফা থাকবে, সময় থাকবে। এরকম 3টে আমাদের জানা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা, তো আমি একটু মুছে ফেললাম, সূত্রটা তুলে নাও। মুনাফা 2 ধরনের। এক হলো সরল মুনাফা, দুই হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন তোমরা আবার হয়তো বলবে, স্যার এই আবার কি বললেন, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর নির্ধারিত গণিত বইয়ে এই পাঠ্যসূচি
এই পাঠ্য বিষয়টি অন্তর্ভুক্ত করার মূল রহস্যটাই কিন্তু এটাই। শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা এটা দ্বারা বুঝে যাবে, উপলব্ধি করতে পারবে, যদি তোমরা কোথাও কোনো অর্থ বিনিয়োগ করো সেখানে তোমার লাভের পরিমাণ কি সরল মুনাফার ক্ষেত্রে বেশি হবে না চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বেশি হবে। এ ধারণাটা তোমরা এখান থেকে পেলে আগামীতে তোমাদের যে সঞ্চয়ী যে মানসিকতা আছে সেটা সঠিকভাবে সম্ভব হবে। তো সরল মুনাফা এটা কি? সরল মুনাফার ক্ষেত্রে মূলধনের কোনো পরিবর্তন হয় না। আজকে যদি আমি একটা মূলধন বিনিয়োগ করি, সেটা 5 বছর পরে তার যে লভ্যাংশ আসবে সেক্ষেত্রে লভ্যাংশ আর যে টাকাটা দেওয়া হয়েছিল ওই আসলটা নির্দিষ্ট থাকবে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। অর্থাৎ এবছর যদি আমি 10,000 টাকা বিনিয়োগ করি আর তার উপরে যদি বছরে 10% আমি লভ্যাংশ চাই, তাহলে 1 বছর গেলে আমার লভ্যাংশ হবে 1,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে ওই যে প্রথম বছরে যে লাভটা করলাম 1,000, আর আমার যে বিনিয়োগকৃত টাকা অর্থাৎ মূলধন 10,000, এই 10,000 টাকার সাথে ওই 1,000 টাকা যুক্ত হয়ে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন দাঁড়াবে 11,000 টাকা, এবং দ্বিতীয় বছর শেষে ওই 11,000 টাকার উপরই 10% হিসাবে মুনাফা আসবে 1,100 টাকা। তাহলে তৃতীয় বছরের শুরুতে আবার মূলধন হবে 11,000 যোগ 1,100 টাকা, অর্থাৎ 12,100 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে কি যে এইটার থেকে এইটাই লাভের পরিমাণটা বেশি। এবার আমরা সেটা বাস্তবে দেখব, গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আমরা চেষ্টা করব বোঝার যে আসলে কোনটাই বেশি লাভ। আমি একটা সমস্যা এখানে অর্থাৎ একটা অঙ্ক আমি লিখেছি, জনাব জালাল 10% মুনাফায় 2 বছরের জন্য 1,000 টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগ করা মানে কোনো কাউকে দেওয়া বা আমরা ব্যাংকে রাখতে পারি বা কোনো একটা কাজে লাগা। তো এই ক্ষেত্রে আমরা দেখি সরল মুনাফা কি হয়। আমরা একটু আগে বলেছি সরল মুনাফা আয় সমান PRN, এখানে P সমান 1,000 টাকা, সময় N সমান 2 বছর, আর সমান 10%, সমান 10,100। শিক্ষার্থীবৃন্দ, আগেই বলেছিলাম যে এখানে 4টি বিষয়বস্তু আই, পি, এন, আর। আমরা যখন আই বের করব তখন পি, আর, এন এই 3টা বিষয়বস্তু আমাদের জানা থাকবে। তো আমরা এবার এখানে বসিয়ে দেই পির মান 1,000, পির সাথে আর এর গুণ সম্পর্ক, আর এর মান
10/100, n এর মান 2 টাকা। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 100 সাথে 2 গুণ করলে 200 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, 10% সরল মুনাফায় যদি আমরা 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে 2 বছর পরে আমরা মুনাফা বা লভ্যাংশ পাবো 200 টাকা। তাহলে এই হলো সরল মুনাফার বিষয়টি। এবার আসি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। দেখো কি কি, আসল পি, মুনাফার হার আর সময় এন, আর আছে হলো চক্রবৃদ্ধি মূলধন, যেটা হলো সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সির একটা সূত্র আছে, সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এম। আর আমরা এখন বের করব কি, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফাটা কি আসে। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি কত, 1000 টাকা, আর হলো 10%, 0.1, আর সময় হলো 2 বছর। এবার আমি মান বসিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এটা যোগ করলে হবে 1.1 তার স্কয়ার, তাহলে আমরা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 1210 টাকা। অতএব শিক্ষার্থীবৃন্দরা, একটি মজার বিষয় ঘটেছে। আমরা যখন সরল মুনাফা বের করেছিলাম, তখন হয়েছিল মুনাফা 200 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে একই সময় পরে মুনাফা হয়েছে 210 টাকা। তো কোনটা বেশি শিক্ষার্থীবৃন্দ? রাসেল বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চক্রবৃদ্ধি মুনাফাটাই বেশি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা যখন ব্যাংকে টাকা রাখবে,
লাভের আশায়, তখন কি সরল মুনাফায় রাখবে না চক্রবৃদ্ধি মুনাফায় রাখবে? হ্যাঁ, জহির ঠিক বলেছো যে চক্রবৃদ্ধি মুনাফায় রাখবে, কারণ এটাতে লাভ বেশি। এখন যদি আমি বলি যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, তাহলে 210 টাকা থেকে বিয়োগ যাবে 200 টাকা, তাহলে 10 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুনাফা সংক্রান্ত যে সমস্যার সমাধান করলাম এবং এর যে বাস্তবতা সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই সমস্যার সমাধানকে কাজে লাগিয়ে তোমাদের বাস্তব জীবনেরও সমস্যার সমাধান হবে। কারো কোনো কথা? ধন্যবাদ। এখন যে কথা বলেছিলাম যে 4টে বিষয়বস্তুর সবসময় একটা আড়াল হবে, 3টা সামনে থাকবে। যেমন আমি একটু এই আগের অঙ্কটাই ঘুরিয়ে লিখি। এক ব্যক্তি %10 হারে কিছু সময়ের জন্য 1000 টাকা বিনিয়োগ করে টাকা মুনাফা পেলেন। সময় নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা একটু দেখি কি হয়। এখানে P সমান 1000 টাকা আর R সমান 10% আর I সমান 200 টাকা। আমরা জানি PRM সমান I, সময় শেষে তাহলে M সমান I ভাগ PR। I এর মান 200, P এর মান 1000, R এর মান 10/100 বছর। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য। তো শিক্ষার্থীবৃন্দ, যে কথা বলেছিলাম যে 3টে বিষয়বস্তু জানা থাকলে আর একটা সর্বক্ষেত্রে বের করা সম্ভব। তো আমরা এখান থেকে আমাদের জ্ঞাত রাশি ছিল মূলধন, মুনাফার হার, আর ছিল মুনাফা, অজ্ঞাত ছিল সময়। আমরা কিন্তু সেটা সূত্র প্রয়োগের মাধ্যমে, সূত্র এবং তার মানের প্রয়োগের মাধ্যমে আমরা সময়টা বের করতে পেরেছি। তো সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর লেখাপড়া অব্যাহত রাখো। সবাইকে ধন্যবাদ। ফিনিশ।